হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনারা দেখতে চলেছেন 2025 সালে মুক্তি পাওয়া চমৎকার একটি সায়েন্স ফিকশন মুভি ফ্যান্টাস্টিক ফোর। এই মুভিতে আপনারা দেখতে চলেছেন মহাজাগতিক সত্তা গ্যালাক্টাসের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর লড়াই। চলুন তাহলে শুরু করা যাক এবং দেখতে থাকুন মুভি এক্সপ্লেইন উইথ সিনেবম। মুভির শুরুতে ফ্যান্টাস্টিক ফোরের দুই চরিত্র রিড এবং শুকে দেখানো হয়। আর এই মুভিতে তারা হলো স্বামী স্ত্রী। শু রিডকে জানায় সে মা হতে চলেছে, আর এই কথা শুনে রিড খুবই আনন্দিত হয়ে পড়ে। সেই দিন তাদের সম্মাননা দেওয়ার জন্য বিশাল এক ইভেন্টের আয়োজন করা হয়। কারণটা হলো 1964 সালে মহাকাশচারী রিড, শু, বেন এবং জনি একটি মহাকাশ অভিযানের সময় মহাজাগতিক রশ্মির সংস্পর্শে এসে অতি মানবীয় ক্ষমতা অর্জন করে, আর তারা ফ্যান্টাস্টিক ফোর নামে সুপারহিরো দলে পরিণত হয়। তারপর থেকে পৃথিবীতে বড় বড় সুপার ভিলেনদের সাথে লড়াই করে আর পৃথিবীর মানুষকে রক্ষা করে, আর তাতে তারা হয়ে ওঠে সেলিব্রিটি। এবং সময় পরিবর্তনের সাথে সাথে রিডের অসাধারণ আবিষ্কারগুলি প্রযুক্তির দারুণ অগ্রগতি সাধন করে এবং শু ফিউচার ফাউন্ডেশন নামে একটি সংস্থার প্রধান হিসেবে কাজ করে, যেখানে তার কূটনৈতিক কৌশলের মাধ্যমে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে নিরস্ত্রীকরণ এবং শান্তির দিকে পরিচালনা করে। আর আজকে তাদের চতুর্থ বার্ষিকী উদযাপন করা হয় আর তাদের সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানের পর বেন এবং জনি তারা বুঝতে পারে যে শু মা হতে চলেছে, তাই তারাও ভীষণ খুশি হয়। এদিকে শুর প্রেগন্যান্সির কথা মিডিয়াতেও জানাজানি হয়ে যায়। তখন বিশ্ব নতুন আগমনের জন্য প্রস্তুত হয় এবং জানতে চায় যে শিশুটিরও কি সুপার পাওয়ার থাকবে। রিড তার গবেষণার মাধ্যমে একটি টেলিপোর্টেশন মেশিন তৈরি করে, যার মাধ্যমে কোনো একটি বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে স্থানান্তর করা যায়। সে জনিকে নিয়ে সেই গ্যাজেট সফলভাবে পরীক্ষা করে, কিন্তু রিড বুঝতে পারে এই মেশিন চালানোর জন্য প্রচুর এনার্জির প্রয়োজন। এদিকে সময় পার হতে থাকে আর শুয়ের পেটে তার অনাগত বাচ্চা বড় হতে থাকে। এর ঠিক কয়েক মাস পর একদিন সবাই আকাশে বিশাল আলোর ঝলকানি দেখতে পায়, আর সেই আলোর ঝলকানি থেকে একটি সিলভার সার্ফার বের হয়ে আসে এবং পৃথিবীর বুকে নেমে আসে। তারা চারজন সিলভার সার্ফারের সামনে চলে আসে আর তাদের চারপাশে শহরের জনগণ এসে ভিড় করে। সিলভার সার্ফারটি ঘোষণা করে যে তাদের এই পৃথিবীতে মহাজাগতিক সত্তা গ্যালাক্টাসের ক্ষুধা মেটানোর জন্য চিহ্নিত করা হয়েছে, আর তোমাদের কারো কোনো ক্ষমতা নেই তাকে আটকানোর জন্য। তাই যতদিন সময় আছে আপনজনের সাথে সময় কাটাও, কারণ তোমাদের হাতে খুব বেশি সময় নেই। এই ঘোষণার ফলে সাধারণ জনগণের মধ্যে ভয় এবং আতঙ্কের সৃষ্টি হয়। সিলভার সার্ফারটি যখন চলে যাচ্ছিল, জনি তার পিছু নেয় এবং তার সাথে চলতে থাকে। তখন সিলভার সার্ফার তার নিজের গ্রহের ভাষায় তাকে কিছু একটা বলে, কিন্তু জনি এই ভাষার মানে বুঝতে পারে না। সিলভার সার্ফারটি আলোর গতিতে সেখান থেকে চলে যায়। এদিকে এই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রিড আর তার সঙ্গীরা সেই সিলভার সার্ফার কোথা থেকে এসেছে তা জানার চেষ্টা করে। রিড জানতে পারে যে এখানে আসার আগে বহু দূরে মহাকাশের একটি স্থানে আরো 5টি গ্রহ ধ্বংস করেছে, যার কোনো কিছুই অবশিষ্ট রাখেনি। আর তারা এটাও বুঝে যায় হয় তাদের গ্যালাক্টাসের কাছে পৌঁছতে হবে, নয়তো গ্যালাক্টাস নিজেই তাদের কাছে আসবে, কিন্তু সেটা খুবই বিপজ্জনক। কিন্তু তাদের হাতে এতটা সময়ও ছিল না, তাই তারা সিদ্ধান্ত নেয় গ্যালাক্টাসকে পৃথিবীতে আসা থেকে বিরত রাখতে তারা নিজেরাই গ্যালাক্টাসের কাছে যাবে। জনি তাদেরকে বোঝানোর চেষ্টা করে সেই সিলভার সার্ফারটি তাকে কিছু বলেছিল, কিন্তু কি বলেছিল সেটা তাদের বোঝাতে ব্যর্থ হয়, কারণ সে নিজেই জানে না এর অর্থ কি ছিল। রিড তাদের জন্য নতুন স্পেস স্যুট তৈরি করে। তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পৃথিবীর সবাইকে উদ্দেশ্য করে বলে এই নতুন অপশক্তির বিরুদ্ধে লড়াই করবে আর তারা সফল হয়ে ফিরে আসবে। তারা সবাই একটি স্পেসশিপে করে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর সফলভাবে মহাকাশে পৌঁছে যায়। তারা তাদের শিপটি FTL নামক আরেকটি মহাকাশযানের সাথে সংযোগ করে, যেটা আলোর চেয়ে দ্রুত গতিতে চলতে পারে। তারা সেই মহাকাশযানে ভ্রমণ করে মুহূর্তের মধ্যে বিশাল এক অজানা গ্রহের সামনে এসে পৌঁছায়। ঠিক সেই সময় তারা সবাই দেখতে পায় গ্যালাক্টাসের বিশাল শিপটি এই পুরো প্ল্যানেটটাকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে ফেলছে। তারা ধ্বংসাবশেষের পাশ কাটিয়ে তাদের শিপটি নিয়ে গ্যালাক্টাসের শিপের অপর প্রান্তে চলে আসে। হঠাৎ তাদের শিপটিকে একটি চৌম্বকীয় আকর্ষণ গ্যালাক্টাসের শিপের দিকে টেনে নিয়ে যেতে থাকে, আর তাদের শিপটিকে লেজার দিয়ে চেক করে। লেজারটি শুর পেটে থাকা বাচ্চাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, আর সেই সময় সিলভার সার্ফার সেখানে এসে তাদেরকে বলে তোমাদের সবাইকে গ্যালাক্টাসের সাথে দেখা করতে হবে। তাদের শিপটি গ্যালাক্টাসের বিশাল শিপটির মাঝে ল্যান্ড করে। এদিকে জনি যেতে যেতে সিলভার সার্ফারকে আবার জিজ্ঞেস করে তুমি সেদিন আমাকে কি বলেছিলে। তখন সিলভার সার্ফার তাকে বুঝিয়ে দেয় সে যে শব্দটা বলেছিল সেটার মানে ছিল নিজের আপনজনদের সাথে ধ্বংস হও। অবশেষে সিলভার সার্ফার তাদের সবাইকে গ্যালাক্টাসের কাছে নিয়ে আসে,
আর তাদের সামনে উপস্থিত হয় বিশাল দানবাকৃতির গ্যালাক্টাস। গ্যালাক্টাস তাদেরকে জানায় যে তার একটি অতৃপ্ত ক্ষুধা রয়েছে, যা তাকে যুগ যুগ ধরে বিভিন্ন গ্রহ গ্রাস করার মাধ্যমে ক্ষুধা নিবারণ করতে হয়, আর এই ক্ষুধার কোনো শেষ নেই। গ্যালাক্টাস তাদের পৃথিবী থেকে এতদূর আসার কারণ জানতে চায়। রিড তাকে জানায় তার সাথে নেগোসিয়েশন করতে তারা এখানে এসেছে। গ্যালাক্টাস বুঝতে পারে যে শুয়ের অনাগত সন্তানের একটি বিশাল মহাজাগতিক শক্তি রয়েছে, যা তাকে তার ক্ষুধা নিবারণ করতে এবং চিরতরে নিজেকে তা থেকে মুক্ত করতে পারবে। তাই গ্যালাক্টাস সেই সন্তানের বিনিময়ে পৃথিবীকে বাঁচানোর প্রস্তাব দেয়, কিন্তু তারা গ্যালাক্টাসের এই প্রস্তাব সরাসরি না করে দেয়। তখন গ্যালাক্টাস তার জাদু শক্তি দিয়ে শুয়ের প্রসবের ব্যথা তৈরি করে। শু রিডকে বলে তার ডেলিভারির সময় হয়ে গেছে। ঠিক এই সময় জনি গ্যালাক্টাসের উপর আক্রমণ করে বসে, আর সিলভার সার্ফার জনিকে আটকানোর চেষ্টা করে। তারা সবাই অনেক চেষ্টা করে তাদের শিপে উঠে বসে এবং গ্যালাক্টাসের শিপ থেকে বের হয়ে আসে, আর সিলভার সার্ফার তাদের পিছু নেয়। এদিকে শুয়ের প্রচন্ড প্রসবের ব্যথা শুরু হয়। তাদের শিপটি এফটিএল এর সাথে কোনো রকমে কানেক্ট হওয়ার পর তারা সবাই আলোর গতিতে ছুটতে থাকে, আর সিলভার সার্ফারও তাদেরকে ধরার জন্য ধাওয়া করে। তারা সিলভার সার্ফারকে পেছন থেকে সরানোর জন্য একটি ব্ল্যাক হোলের সামনে দিয়ে এগিয়ে যায়। শু তার অদৃশ্য শক্তি দিয়ে তাদের শিপটি অদৃশ্য করে এফটিএল শিপটি থেকে বের হয়ে আসে, আর সিলভার সার্ফার কিছু বুঝতে না পেরে তাদের এফটিএল সিস্টেমকে ফলো করে, যার ফলে এফটিএল সহ সিলভার সার্ফার সেই ব্ল্যাক হোলে পড়ে যায় আর তাকে পিছু ছাড়াতে সক্ষম হয়। এদিকে শু প্রচন্ড প্রসবের ব্যথা অনুভব করে, কিন্তু বাচ্চা পুশ করার জন্য গ্র্যাভিটির প্রয়োজন, যেটা মহাকাশে নেই। তাই তারা একটি নিউট্রন তারার চারপাশে তাদের শিপ নিয়ে গ্র্যাভিটির জন্য ঘুরতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে শু একটি ফুটফুটে সুন্দর ছেলে সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় ফ্র্যাঙ্কলিন। আর এই অভিযানের ফলে তাদের 1 মাস পার হয়ে যায়, আর তারা 1 মাস পর সবাই পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীতে ফিরে আসার পর রিড একটি সংবাদ সম্মেলনে তাদের অভিযানের বিস্তারিত বিবরণ প্রকাশ করে, যেখানে সে বলে আমরা গ্যালাক্টাসকে হারাতে পারিনি, কারণ তার ডিমান্ড একটু বেশি ছিল। সে পৃথিবীকে বাঁচানোর শর্তে আমাদের সন্তানকে চেয়েছিল। পৃথিবীর কোটি কোটি মানুষের চেয়ে তাদের একটি শিশুকে বাঁচানোর সিদ্ধান্ত জনসাধারণের মনে ক্ষোভের জন্ম দেয়, আর তারা বলে তাদের বাচ্চাকে গ্যালাক্টাসের উদ্দেশ্যে কেন উৎসর্গ করা হলো না। যদি করা হতো তাহলে আমরা পৃথিবীর কোটি কোটি মানুষ বেঁচে যেতাম। আর এই কথা শুনে রিড তাদের আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে সবাইকে নিয়ে চলে যায়। পরবর্তীতে রিড তাদেরকে বলে এই জীবটা আসলে কিসের তৈরি সে কিছুই বুঝতে পারছে না। এটা এমন এক আজব প্রাণী যার সামনে তাদের আজ পর্যন্ত পড়তে হয়নি, আর সে আমাদের বাচ্চাকে তার নিজের মনে করে। তারা বুঝতে পারছিল না সামনে কখন কি ঘটতে চলেছে, আর তারা এই বিষয়টা নিয়ে খুবই হতাশ হয়ে পড়ে। এদিকে জনি সিলভার সার্ফারের সাথে তার কথোপকথনগুলো তার স্পেস শুটের মাধ্যমে রেকর্ড করে নিয়েছিল। রিডের আবিষ্কৃত মহাকাশ ট্রান্সমিশন ব্যবহার করে সিলভার সার্ফারের মাতৃভাষা থেকে কিছু কথা সংগ্রহ করে আর তার গ্রহের ভাষার অর্থ বোঝার চেষ্টা করে। এর ফলে কিছুদিনের মধ্যে জনি সিলভার সার্ফারের মাতৃভাষা আয়ত্ত করতেও সক্ষম হয়, আর এদিকে গ্যালাক্টাস পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে, যেটা ফ্যান্টাস্টিক ফোরের সবাই সারা পৃথিবীবাসীকে জানিয়ে দেয়, যার ফলে ফ্যান্টাস্টিক ফোরের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হয়। আর এই অবস্থা দেখে শু ফ্র্যাঙ্কলিনকে বিক্ষোভকারীদের সাথে দেখা করতে নিয়ে যায়। সে তাদেরকে বলে তারা তাদের সন্তানকে বলি দেবে না আর পৃথিবীকেও ধ্বংস হতে দেবে না, আর আমরা সবাই মিলে একসাথে গ্যালাক্টাসের বিরুদ্ধে লড়াই করব। আর এই বক্তব্য শুনে বিক্ষোভকারীরা শান্ত হয়ে যায়। রিড তাদেরকে টেলিপোর্টেশন সিস্টেম ব্যবহার করে পৃথিবী জুড়ে বিশাল একটি টেলিপোর্টেশন সেতু নির্মাণের কথা জানায়, যার মাধ্যমে তাদের পৃথিবীকে অন্য একটি সৌরজগতে নিয়ে যেতে পারবে, যেখানে গ্যালাক্টাস তাদের কাছে 1 কোটি বছরেও পৌঁছাতে পারবে না। রিড তার টেলিপোর্টেশনের একটি প্রেজেন্টেশন তৈরি করে, আর শু এই টেলিপোর্টেশনের প্রজেক্টের বিষয়ে বিশ্বের সব ক্ষমতাধর দেশগুলোর সাথে একটি কনফারেন্স করে। আর সারা পৃথিবীতে এই টেলিপোর্টেশন মেশিন তৈরি করার জন্য বিভিন্ন দেশ কাজ শুরু করে দেয়। কিন্তু সমস্যা হলো এই টেলিপোর্টেশন মেশিনটি চালাতে হলে প্রচুর ইলেকট্রিসিটির প্রয়োজন, যার জন্য সকল দেশ মিলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইলেকট্রিসিটি বন্ধ করে এনার্জি সংরক্ষণ করে। জনি অনেক গবেষণা করার পর সে আবিষ্কার করে সিলভার সার্ফারের পরিচয় এবং সে যে গ্রহ থেকে এসেছে সেই গ্রহের অবস্থা। সকল দেশে যখন টেলিপোর্টেশন সেতুগুলো বানানো শেষ হয় তখন বিভিন্ন দেশে রিডের কথা অনুযায়ী একসাথে টেলিপোর্টেশন সেতুগুলো চালু করে দেয়। সেতুগুলি সক্রিয় হওয়ার সাথে সাথে সিলভার সার্ফার পৃথিবীতে নেমে আসে এবং সেই টেলিপোর্টেশন মেশিনগুলো একে একে ধ্বংস করতে শুরু করে। সিলভার সার্ফার যখন টাইম স্কোয়ারের শেষ সেতুটি ধ্বংস করতে আসে ঠিক তখনই জনি তাকে বাধা দেয়। ট্রান্সমিশন থেকে তার গ্রহের ব্যাপারে
সে যা শিখেছে তা শহরের বড় বড় টিভিগুলোতে রেকর্ডিং করা ভয়েস চালিয়ে দেয়। সিলভার সার্ফার তার গ্রহের মানুষের বাঁচানোর করুণ আর্তনাদ শুনে সেখানে সে থমকে যায়। জনি সেই সিলভার সার্ফারের সাথে তার গ্রহের ভাষায় কথা বলে, আর এখানে আমরা জানতে পারি তার নাম হচ্ছে শাল্লাবাল। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শাল্লাবাল গ্যালাক্টাসের হাত থেকে তার পৃথিবীর লোকজনকে বাঁচানোর শর্ত অনুযায়ী তার বার্তাবাহক হয়ে ওঠে আর তাকে সিলভার সার্ফারে পরিণত করে। কিন্তু দুর্ভাগ্যবশত সে তার নিজের প্ল্যানেটকে বাঁচাতে পারেনি। তার গ্রহের সকল মানুষের আর্তনাদ শুনে তার মনে প্রচন্ড অনুশোচনা তৈরি হয়। জনি সিলভার সার্ফারকে বলে বাচ্চাকে ছেড়ে দিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শাল্লাবাল জানায় এটা কোনোভাবেই সম্ভব নয়। তাই জনি তাকে বলে তাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু সিলভার সার্ফার তাকে সাহায্য করার জন্য রাজি হয় না আর সে সেখান থেকে চলে যায়। এদিকে তাদের সকল টেলিপোর্টেশন সেতুগুলো ধ্বংস হওয়ার কারণে তারা বুঝতে পারে তাদের যাওয়ার আর কোনো রাস্তা নেই। সেই মুহূর্তে সু তাদের সবাইকে জানায় আমরা ফ্র্যাঙ্কলিনকে টোপ হিসেবে ব্যবহার করতে পারি আর গ্যালাক্টাসকে এখানে নিয়ে আসতে পারি, আর গ্যালাক্টাসকে টেলিপোর্টেশন সেতুর মধ্যে ফেলে তাকে অন্য কোথাও স্থানান্তর করতে পারি। যেই কথা সেই কাজ, তারা গ্যালাক্টাসকে ফাঁদে ফেলার জন্য প্ল্যান করতে থাকে আর শহরের সকল নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একদিন গ্যালাক্টাস তার শিপ নিয়ে পৃথিবীর কাছে চলে আসে আর তারা সবাই ফ্র্যাঙ্কলিনকে সেই টেলিপোর্টেশন সেতুর মাঝখানে রেখে গ্যালাক্টাসের জন্য অপেক্ষা করতে থাকে। গ্যালাক্টাস তার শিপ থেকে পৃথিবীর মাটিতে নেমে আসে আর স্ক্যান করে বাচ্চাটির অবস্থান শনাক্ত করে এবং শহরের মধ্য দিয়ে সেদিকে এগিয়ে যায়। গ্যালাক্টাস বাচ্চাটির কাছাকাছি আসতেই তারা সবাই তার উপর আক্রমণ করে আর গ্যালাক্টাসের আড়ালে তারা বাচ্চাটিকে সেখান থেকে সরিয়ে নেয়। গ্যালাক্টাস টেলিপোর্টেশন সেতুর মধ্যে প্রবেশ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে গ্যালাক্টাস বুঝতে পারে বাচ্চাটি সেখানে নেই আর সে আবার স্ক্যান করে বাচ্চাটির অবস্থান শনাক্ত করে আর সেদিকে এগিয়ে যেতে থাকে। তারা সবাই গ্যালাক্টাসের উপর আক্রমণ করে। বেন যখন তাকে আক্রমণ করতে যাবে তখন গ্যালাক্টাস তাকে এত জোরে ছুঁড়ে ফেলে যাতে করে সে ভাসতে ভাসতে মহাশূন্যে চলে যায় আর জনি তাকে বাঁচিয়ে নিয়ে আসে। এদিকে সু তাকে আক্রমণ করতে গিয়ে ব্যর্থ হয়। রিড গ্যালাক্টাসের উপর উঠে পড়ে এবং তার শরীর থেকে আগ্নেয়গিরির লাভার মুখগুলো ভেঙে ফেলে, যার ফলে গ্যালাক্টাস কিছুটা দুর্বল হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে গ্যালাক্টাস রিডকে ধরে ফেলে আর তাকে টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে জনি এবং বেন আকাশ থেকে এসে গ্যালাক্টাসকে আঘাত করে আর রিড নিচে পড়ে যায়। গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনকে ধরে ফেলে। ঠিক সেই সময় সু তার সমস্ত শক্তি ব্যবহার করে গ্যালাক্টাসকে সেই টেলিপোর্টেশন প্রবেশপথের দিকে ঠেলতে থাকে। তারা সবাই প্রাণপণ চেষ্টা করে গ্যালাক্টাসকে টেলিপোর্টেশন সেতুর দিকে নিয়ে যেতে। সেই সুযোগে রিড তার ছেলে ফ্র্যাঙ্কলিনকে উদ্ধার করে। জনি টেলিপোর্টেশন মেশিনটি চালু করে দেয়। সু তার সমস্ত শক্তি ব্যবহার করে গ্যালাক্টাসকে টেলিপোর্টেশন সেতুর মধ্যে ফেলে দেয় আর সু মাটিতে পড়ে যায় আর সেখানেই তার শরীরের সকল ক্ষমতা ব্যবহার করার ফলে মৃত্যুবরণ করে। মুহূর্তের মধ্যে তারা সবাই দেখতে পায় গ্যালাক্টাস টেলিপোর্টেশন সেতুর মধ্যে থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। সেই মুহূর্তে জনি গ্যালাক্টাসকে ধ্বংস করার মাধ্যমে নিজেকে উৎসর্গ করার চেষ্টা করে আর গ্যালাক্টাসের দিকে এগিয়ে যায়, কিন্তু সেই সময় শাল্লাবাল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর সে নিজেই গ্যালাক্টাসকে পোর্টালের মধ্যে ঠেলে দেয় আর সাথে সাথে পোর্টালটি বন্ধ হয়ে যায়, যার ফলে তারা লক্ষ লক্ষ বছর ধরে মহাকাশের গভীরে আটকে পড়ে। তারা সবাই সুয়ের কাছে আসে আর দেখে সু বেঁচে নেই। রিড অনেক চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য আর সে কান্নায় ভেঙে পড়ে। সে ফ্র্যাঙ্কলিনকে কান্না করতে দেখে তার মায়ের উপর তাকে শুইয়ে দেয় আর তখন এই ছোট্ট বাচ্চা ফ্র্যাঙ্কলিন তার ক্ষমতা ব্যবহার করে তার মাকে বাঁচিয়ে তোলে আর এটাই হলো ফ্র্যাঙ্কলিনের বিশেষ পাওয়ার। পরবর্তীতে সারা বিশ্ব তাদের নিয়ে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে আর তারা আরেকটি মিশন কমপ্লিট করার জন্য রওনা হয়ে যায়। এই ঘটনার ৪ বছর পর মিড ক্রেডিট দৃশ্যে দেখানো হয় সু বাড়িতে বসে ফ্র্যাঙ্কলিনকে বই পড়ে শোনাচ্ছে। সু কিছুক্ষণের জন্য তাকে একা রেখে অন্য একটি বই আনতে যায়। সে ফিরে এসে দেখে যে সবুজ পোশাক পরা একজন ব্যক্তি তার সাথে আলাপ করছে, যার হাতে ধাতব মুখোশ ছিল। আর এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি যে ডক্টর ডুমকে পরবর্তী মার্বেল সিনেমায় ফ্যান্টাস্টিক ফোরের সাথে দেখা যাবে। আর এখানেই শেষ হয় আমাদের এই মুভির কাহিনী। তো আজ এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।